দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। দর্শক, আমরা আজকে বাংলাদেশের বর্তমান ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা জানেন যে নতুন একটা প্রেক্ষাপটে বাংলাদেশ, সুতরাং এই সময়ে দীর্ঘদিন ধরে যে ব্যবসা বাণিজ্যের প্রতিবন্ধকতা চলে আসছিল সেটার উন্নয়নে অন্তর্বর্তী সরকার কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে, ব্যবসায়ীরা আসলে কতটুকু আশ্বস্ত হচ্ছে নতুন বিনিয়োগ করার ক্ষেত্রে, কারণ আমরা জানি যে কর্মসংস্থানের একটা বড় ঘাটতিতে বাংলাদেশ রয়ে গেছে। সময়ের সাথে সেটা সমাধান করা না গেলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। একই সাথে বাংলাদেশের রপ্তানি খাত নিয়েও আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে আছি, সেটা অভ্যন্তরীণ ক্ষেত্রে এবং বহির্বিশ্বেও। এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায়, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম আমাদের আজকে অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করতে চাই। পোশাক খাত কতটা স্বস্তিতে আছে, একজন বড় উদ্যোক্তা হিসেবে আপনি কিভাবে সেটাকে দেখেন? যেহেতু একটা দেশের একটা পরিবর্তন আসছে, পরিবর্তনের সাথে আপনারা দেখেছেন জুলাই, আগস্ট এবং তার পরবর্তীতে অনেক দিন আনরেস্ট ছিল। এই আনরেস্টের জন্যে আমাদের বেশ কিছু সময় আমাদের ফ্যাক্টরি একেবারে সম্পূর্ণভাবে সচল ছিল না, কারো কারো আংশিকভাবে সচল ছিল, কারো একেবারেই বন্ধ ছিল প্রায় 1 মাস 1.5 মাস করে। সো এটার তো একটা ইম্প্যাক্ট হয়েছে, যার জন্য দেখা গেছে যে আমাদের কিছু কিছু বায়ার তারা একটু কনফার্মেশন চাচ্ছিলেন যে আমাদের এটা একটু বেশি এটা লেনদেন হবে কি না আনরেস্টটা। যখন কোনো আনরেস্ট হয় তখন বায়াররা করে কি, তাদের রিস্কটা মিনিমাইজ করার জন্য একটা পোর্শন তারা অন্য একটা কান্ট্রিতে অর্ডারগুলো শিফট করে দেয়। যদিও আমরা জেনে থাকি যে অর্ডারগুলো জন্য তাদেরকে বেশি পেমেন্ট করতে হয়, তারপরেও তারা রিস্কটা মিনিমাইজ করে। এরকম ঘটেছে কিনা বাংলাদেশে এর আগে হচ্ছে, আপনার তো এর আগে তো কয়েকটা ঝামেলা গেল, সো ওগুলোতে কিছু হয়েছে। তো আলটিমেট দেখা যাচ্ছে যে বাইরা কাম ব্যাক করে বিকজ অফ যেসব দেশে অর্ডারগুলো যাচ্ছে তারা ঠিক ওইভাবে রেডি থাকে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এই আনরেস্ট কমানোর জন্য বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। তাদের মজুরি বৃদ্ধি 18 দফা দাবি ছিল, সেটাও মেনে নেওয়ার একটা উদ্যোগ দেখলাম। সম্প্রতি 9% বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে। এইটা নিয়ে আসলে আপনার অবজারভেশনটা কি? এইটা আমাদের পোশাক খাতের যেই সংকটগুলো ছিল সেটা সমাধানে একটা স্থায়ী ভূমিকা রাখতে পারবে কিনা? না, এখন ধরেন যেহেতু আমাদের তত্ত্বাবধায়ক সরকার নতুন আসছেন, ওনাদের আনরেস্টটা দেখে ওনারা একটু প্যানিকও করেছেন, যেটাকে যে কোনোভাবে স্ট্যাবল করতে হবে, কারণ বহির্বিশ্বে একটা মেসেজ যায়। সো ওনারা শ্রমিক ইউনিয়নের সাথে বসেছেন, আমি যতটুকু জানি বসে ওনারা এটাকে, ওদের আরও বড় ডিমান্ড ছিল, নেগোশিয়েট করে তারপর 9% আনা হলো। তো আমাদের কথা হচ্ছে কি, আমরা 9% তার কিছু কম বেশি যেটা হোক, আমরা যদি একদম আনইন্টারাপ্টেড যদি আমরা আমাদের প্রোডাকশন চালাতে পারি, একদম টানা 1 বছর কোনো ইন্টারাপশন থাকবে না, তাহলে ওই যে 4-5% জায়গা 9%, এটা উই ক্যান অ্যাফোর্ড ইট। সো এটা আমাদের জন্য খুব একটা বড় ডিল না। কথা হচ্ছে যে এই যে আনরেস্ট হয়ে যাওয়া, দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমাদের ইমেজ, গার্মেন্টসের ইমেজে একটা সংকট হচ্ছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা এই 4 মাসের বেশি তো পার হয়ে গেল, এর আগে ব্যবসা বাণিজ্যে যেই বাধাগুলো ছিল, প্রতিবন্ধকতা ছিল, গ্যাস বিদ্যুতের একটা বড় সংকট ছিল, এই 4 মাসে কি সেটা সমাধানের দিকে যাচ্ছে বলে মনে হয় কিনা? ইতিবাচক কোনো প্রবণতা আপনারা? ঠিক ওরকম কিছু দেখছি না, কারণ এটা তো ধরেন আমাদের মেইনলি হচ্ছে পাওয়ারটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গ্যাস তো 4 মাসে গ্যাস সলিউশন করা যাবে না। তবে আমি যতটুকু জানি, আমি পার্সোনালি উপদেষ্টা সাহেবের সাথে আমি মিট করেছি, ওনারা যেগুলো দেখছেন কতগুলো জিনিস, যে কানেকশনস প্রচুর অবৈধ, ওগুলোকে ওনারা প্রচণ্ডভাবে ওনার কনসার্ন এবং ওনারা কাটা শুরু করেছেন। এবং আমার যেটা মনে হয়, যদি ওই অবৈধ লাইনগুলো যদি কেটে যায়, আমাদের কিছু অ্যাডভান্টেজ আসবে। এই অভ্যন্তরীণ অস্থিরতার কারণে বায়ারদের ইন্টেনশনটা কি? তারা আসলে কি বলতে চায়? বাংলাদেশের উপর তাদের যেই আস্থাটা ছিল সেটা ফাটল ধরেছে কিনা? ডেফিনেটলি হঠাৎ করে একটা ধাক্কা লাগে। এই ধাক্কাটা বায়ারদেরও কমিটমেন্ট আছে, ওদের স্টোরে মালগুলো যাওয়া, ওদের সেলসের সিজন বেসিস সেল, সিজনটা ক্রস করে গেলে এটা তাদের স্টোরে চলে, মানে কি বলে, ব্যাক অফিসে চলে যাবে, তাদের একটা সারা বছরের আবার একটা ইয়ে করতে হচ্ছে। আমরা কিন্তু এর মধ্যে বায়ারের কাছ থেকে
ফোন পেয়েছি, যেহেতু আমরা কোনো বাইং হাউসের সাথে কাজ করি না ডিরেক্ট। বায়াররা আমাদের সাথে একটু কথা বলতে চেয়েছেন, আমরা বলেছি। তো বায়ারদের আমি দেখলাম যারা ডিরেক্ট কাজ করছেন ওনাদের কিন্তু খুব বেশি যে কনফিডেন্সের সমস্যা হচ্ছে তা না। আমরা দেখেছি যে আমাদের যেমন আইএফসি, ডিজি, এফএমও যারা আমাদেরকে ইনভেস্ট করছেন ফরেন কারেন্সি ইন্ডাস্ট্রিতে, তারা খুব কনসার্ন দেখলাম। তারা আমাদেরকে হচ্ছে ফোন করেছেন দিল্লি অফিস থেকে, ব্যাংকক অফিস থেকে ফোন করে জানতে চাচ্ছে যে আমাদের কি হচ্ছে দেশে, এবং অর্ডার কি থাকছে কি না, থাকবে কি না, কমলে কি পরিমাণ কমতে পারে। তারা আমাদের কাছ থেকে জানতে চাইলো। আমাদের যে বড় যে দুটা আমাদের বা তিনটা আমাদের বায়ার আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার চেয়েছেন, আমরা দিয়েছি তাদেরকে। কন্ট্যাক্ট নাম্বারগুলো ওরা নিয়েছেন, ওনারা হয়তো যোগাযোগও করেছেন। সো ওভাবেই একটা, ইনফ্যাক্ট শুধু বায়ার না, ইনভেস্টারদের যারা আছে ফাইন্যান্সিয়াল মার্কেট, ওদেরও একটা টেনশন আছে। বিনিয়োগের একটা বড় ইস্যু দীর্ঘদিন ধরেই বাংলাদেশে, যে বেসরকারি যারা উদ্যোক্তা তারা কেন জানি বিনিয়োগ করছেন না, নানা কারণ থাকতে পারে। আপনাদেরও তো একটা টার্গেট থাকে যে প্রতি বছর আপনারা এই বিনিয়োগ করবেন, নতুন বিনিয়োগ বা পুরনো যাই হোক, একটা কর্মসংস্থানেরও লক্ষ্য থাকে। সেই হিসাবে 2024টা কেমন গিয়েছে আপনাদের জন্য, প্রত্যাশা মাফিক হয়েছে কিনা? আমাদের যে বড় ইন্ডাস্ট্রিগুলো, আমাদের মেইন র ম্যাটেরিয়াল যদি বলে সেটা হচ্ছে পাওয়ার, গ্যাসটা একেবারেই আমরা পাচ্ছিলাম না। সো গ্যাসের কারণে আমাদের এই বছর তেমন কোনো ইনভেস্টমেন্ট আমরা যাইনি। তো ডেফিনেটলি আমরা ভবিষ্যতে চিন্তা করব। তাহলে আপনাদের যে পরিকল্পনা সেটাকে পিছিয়ে দিল কিনা? না, ডেফিনেটলি আমাদের একটা টার্গেট থাকে ইয়ার টু ইয়ার, আমাদের 20 থেকে 25% গ্রোথ যেটা আমরা রাখি, সেটা গ্রোথটা আসে আমাদের ইনভেস্টমেন্ট থেকে। যেহেতু এ বছরটা আমাদের ইনভেস্টমেন্টের সুযোগ হয়নি, সো ওই গ্রোথটা আমরা পাইনি। আগামী বছর এটা হবে সেই নিশ্চয়তা কতটুকু? আমাদের যদি যে তত্ত্বাবধায়ক সরকার থেকে আবার গণতান্ত্রিক সরকারে যাবে, গভর্নমেন্টের স্টেবিলিটি, তাদের মাইন্ডসেট, তাদের ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডলি, যেটা আমরা দেখেছি আগে কিছুটা আমাদের এনবিআর একটা ইস্যু ছিল, আপনারা দেখেছেন আমাদের অনেকগুলো কমপ্লেন ছিল এনবিআর আর ছোটো ছোটো ইনস্টিটিউশনগুলো। তো নতুন গভর্নমেন্ট যদি, গণতান্ত্রিক গভর্নমেন্ট এসে যদি ওইদিকে নজর দেন, বিজনেস ফ্রেন্ডলি সব কিছু করেন। ব্যাংকিং সেক্টর আরেকটা ইস্যু, আপনি এখন কোনো ব্যাংকে গেলে ইনভেস্টমেন্ট তারা করছে না। তো ইভেন কি তাদের ডিপোজিটও অনেকগুলো ব্যাংক তাদের চেক পেমেন্ট করতে পারছে না। সো এগুলো সলভ হয়ে যাচ্ছে, আমরা দেখলাম। সব কিছু ডিপেন্ড করছে আমাদের যে ব্যাংকিং সেক্টর অ্যান্ড পাওয়ার, এই দুটো যদি আবার নতুন গভর্নমেন্ট যদি আমরা ধরে নিই এন্ড অফ দিস ইয়ার, তাহলে আমাদের আরও একটা বছর হাতে, ইলেকশন না যাওয়া পর্যন্ত এই গভর্নমেন্ট যদি চেঞ্জেসগুলো আসে, ডেফিনেটলি আমরা একটা সাহস পাবো। আমরা যদি একটু আন্তর্জাতিক বাজারের দিকে দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নে আমরা তো ভালোই করছিলাম, তো এখন আমাদের অনেক কঠিন হয়ে যাচ্ছে। টানা আমাদের যেই এক্সপোর্ট সেটার গ্রোথটা কিন্তু নেগেটিভ। এইটা নিয়ে আপনারা কতটা উদ্বিগ্ন? নেগেটিভ আমি এভাবে দেখতে চাই না। আমার যেটা ক্যালকুলেশন বা নলেজ সেটা হলো, আমরা 24-এর যদি আমরা জুলাই থেকে নভেম্বর দেখি, এই 5 মাসে আমাদের এক্সপোর্ট ছিল $14 বিলিয়ন। অথচ যদি আমি এই বছর 24-এ এত আমাদের আনরেস্ট, এত চেঞ্জেস, গভর্নমেন্ট সব কিছু মেলায় আমাদের কিন্তু $16 বিলিয়ন আপ টু নভেম্বর, জুলাই থেকে প্রায় $2 বিলিয়ন আমাদের প্লাস। ইটস লাইক 12.34% আমাদের গ্রোথ আছে। আবার এটা যদি আবার বলি 23-তে গেলে দেখা যাচ্ছে ওটা কিন্তু আবার ছিল $16 বিলিয়ন জুলাই টু জুন। ওদিক থেকে আমার মনে হয় আমরা খুব একটা নেগেটিভ না। আমাদের সাথে আমাদের কম্পেয়ার করলে তো ভালোই দেখা যায়। আমি যখন ভিয়েতনামের সাথে কম্পেয়ার করি, ইভেন পাকিস্তানের গ্রোথ কিন্তু সেখানে পজিটিভ। তার মানে আমাদের যারা কম্পিটিটর তারা তো আমাদের চেয়ে বেশি দ্রুত আগানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই জায়গাটা চিন্তা করলে আপনারা দুশ্চিন্তা আছেন কিনা? আমাদের যে প্রাইস কম্পিটিশন, আমাদের প্রাইস কস্ট অফ ডুইং বিজনেস অনেক হাই হয়ে গেছে। একটা ব্যাংকিং চার্জ, ব্যাংক ইন্টারেস্ট দেখেন 9% থেকে এখন প্রায় 12, 13, 14-তে অনেকগুলো 14-15% চার্জ করছে। ইন্টারেস্ট একটা ইস্যু। পাওয়ারটা আমাদের দেখেন 1-2 বছরের মধ্যে 4-5 বার পাওয়ার বাড়লো। ওদের কিন্তু এই ক্রাইসিসটা নাই। আমি যদি বলি পাওয়ার থেকে শুরু করে যে 3টা কম্পোনেন্ট, ওটার জন্যে আমরা একটু পিছিয়ে পড়ছি, যার জন্যে আমাদের যে মিডিওকার যে ফ্যাক্টরিগুলো তারা কিন্তু আস্তে আস্তে বসে যাচ্ছে।
যার জন্যে আমাদের নেগেটিভ বা গ্রোথ দেখছেন ওদিকে। এটা একটা মেন ইস্যু আমাদের। না, এটা নিয়ে কি আসলে চিন্তার কারণ আছে কিনা যদি দীর্ঘমেয়াদী এটা চলতে থাকে? কারণ ইন্ডিয়া এখন অনেক বেশি ইনসেন্টিভ দিচ্ছে তাদের পোশাক খাতের রপ্তানি বা ওভারঅল গ্রোথের জন্য। পাকিস্তান বেশ ভালো করছে, তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমাদের চেয়েও অনেক বেশি পুরনো। ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, সেখানে বাংলাদেশ যদি প্যারালালি কম্পিট করতে চায়, এইটা কি সম্ভব কিনা? এটা সম্ভব, অবশ্যই সম্ভব। দেখেন, আমি দেখেছি লাস্ট 10 ইয়ার্সে যখন চায়নাতে যখন তাদের কোনো বিজনেস সিক হতে থাকে, স্পেশালি আমি কটন বিজনেসের কথা বলে দেখি, পুরো গ্লোবালি একটা রিসেশন থাকছে, কিন্তু চায়না করে কি তাদের বিজনেসম্যানদেরকে, ইন্ডাস্ট্রিকে এক্সট্রা করে সাডেনলি একটা ফান্ড ক্রিয়েট করে ওদেরকে দিয়ে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখন কিন্তু যখন গ্লোবাল চ্যালেঞ্জ থাকবে বা দেশের বিজনেস কমতে থাকবে, তাহলে গভর্নমেন্টের অটোমেটিক্যালি তাদের একটা রেসপন্সিবিলিটি হচ্ছে ইন্ডাস্ট্রিকে ধরে রাখা। সো আমাদের যে ইনসেন্টিভ যদিও কমে যাচ্ছে, আবার আমরা গ্র্যাজুয়েশনে যাচ্ছি, এটা একটা চ্যালেঞ্জ। তো আমার মনে হয় যে নতুন গভর্নমেন্ট আসলে তাদের সেট আপটা দেখে, তাদের মাইন্ডসেটটা এবং ফাইন্যান্সিয়াল মার্কেটটা কীভাবে হ্যান্ডেল করবে ওটার উপর ডিপেন্ড করছে। আমরা মোটামুটি, আমি রিপিট করছি কয়েকবারই, যে নতুন গভর্নমেন্ট। সম্প্রতি বিআইডিএস একটা গবেষণা করে দেখিয়েছে যে আমাদের পোশাক খাতের যে কর্মসংস্থান সেটা কিন্তু বেশ খানিকটা কমে আসছে, এবং নারীদের কর্মসংস্থান বা অংশটা সেটাও কিছুটা কমেছে। এইটার কারণটা কি? আমরা কি প্রযুক্তির দিকে বেশি ঝুঁকে পড়ছি কিনা? আপনার গ্রুপের অভিজ্ঞতার আলোকে যদি আমাকে। না, ডেফিনেটলি আপনি দেখেন যে প্রযুক্তি পৃথিবীর কোথায় নাই, সব জায়গায় ইন্ট্রোডিউস হচ্ছে, কিন্তু আমাদের সাইজে যারা ফ্যাক্টরিগুলো আছে দেখা যাচ্ছে যে আমাদের প্রতি বছর কিছু বন্ধ থাকলেও কিছু এক্সপানশন হচ্ছে। আমাদের কিন্তু এখন স্কিল লেবার আমরা এখনও পাচ্ছি না, যদিও কথাটা আমরা অনেক বছর থেকে বলার চেষ্টা করছি, লাস্ট 3-4 ইয়ার্স এটা কিন্তু অনেকে মেনে নিচ্ছেন না। বাট রিয়েলিটি হচ্ছে আমাদের এক্সপানশন হচ্ছে, আমরা ভালো শ্রমিক পাচ্ছি না। সো আমাদের এই এক্সপেনশনগুলো আমরা করছি যে অটোমেশনের কারণে যে শ্রমিকগুলো ফ্রি হচ্ছে আমাদের ওখানে লাগিয়ে দিচ্ছি। আমাদের নতুন যে মেশিনগুলো ইনক্লুড হচ্ছে, আমাদের নতুন এক্সপেনশন যে টুকটাক হচ্ছে ওগুলোতে। ছোট ফ্যাক্টরি যারা মিডিওকার আছে ওনারা ঠিক এটা অ্যাফোর্ড করতে পারছেন না বলেই আপনি রিপোর্টটা পাচ্ছেন। না, আমরা তো দীর্ঘদিন ধরেই যে কম্পিটিশনের জায়গাটা, যে আমরা লো এন্ডেড প্রোডাক্ট তৈরি করছি, তুলনামূলক কম দামে জিনিস বিক্রি করছি, মানে আমরা ভলিউম ড্রিভেন একটা গ্রোথ সবসময় দেখেছি। এইখান থেকে ভ্যালু অ্যাডেড বা ভ্যালু অ্যাডিশন ড্রিভেন এক্সপোর্ট আমরা কবে দেখবো আসলে? জিও পলিটিক্স যেটা আমরা চায়নার সাথে আমেরিকা দেখছি, এটা কিন্তু সত্যি একটা ইম্প্যাক্ট হচ্ছে চায়নার, যেখানে $300 বিলিয়ন তাদের বিজনেস থেকে কিন্তু অনেক কমেছেন, মোর দেন $150 বিলিয়ন। ও বিজনেসটা কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে স্প্রেড হয়ে গেছে। সো আমরা একেবারে লো লেভেলে যে কাজগুলো 10 বছর 5 বছর আগে করতাম, ওগুলো থেকে আমরা আমাদের ফ্যাক্টরিতে ওগুলো হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার একটু আশাবাদীভাবে আমি একটু কনফিডেন্ট, সেটা হচ্ছে যে আমেরিকান বা ইউরোপিয়ান কিছু এক্সক্লুসিভ যেগুলো হাই এন্ডের কথা বলেন, ওদের কিন্তু কনফিডেন্স ছিল না বাংলাদেশের উপরে, ছিল না, ওরা ট্রাই করে নাই। এখন ওরা চাপে পড়ে, বিপদে পড়ে ট্রাই করে দেখছে যে আমরা সাকসেস হচ্ছি বাংলাদেশে, তাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দিতে পারছি। সেটা আমার এক্সপোর্টের যেই ভলিউম বা ভ্যালুটা, সেইটাই রিফ্লেক্ট হচ্ছে না কেন ঠিকঠাক মতো? এই যে ধরেন যে বারবার বলছি যে মিড লেভেলের যে মিডিওকার যে ফ্যাক্টরিগুলো, এই যে শ্রমিক কমে যাচ্ছে, মহিলা শ্রমিক যে কিছু কমে যাচ্ছে, এটা কিন্তু একটা ইস্যু, শুধু অটোমেশনের জন্য না। লিড টাইম একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসছে, সব জায়গায় এখন লিড টাইম চ্যালেঞ্জ। সো মিডিওকার ফ্যাক্টরিগুলো তারা এই জায়গাটা ধরতে পারে না। এই যে চায়না থেকে প্রায় হাফ অফ দেয়ার বিজনেস অন্যদিকে চলে গেল আপনার হিসাব মতো, সেটার কতটুকু বাংলাদেশ ধরতে পেরেছে, আদৌ পেরেছে কিনা? মানে আমি বরাবরই এটা দিয়ে মাপি যে আমার এক্সপোর্ট ভ্যালু তো বাড়েনি, তাহলে কিভাবে আমি বলবো যে এটা আমি? এখন এটা হচ্ছে কি যে আমাদের হয়তো আমেরিকার অর্ডারগুলো, ভালো অর্ডারগুলো বাড়ছে, কিন্তু আমাদের যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। আমি যদি বলি গত 1-2 বছরে 300 ফ্যাক্টরি পুরো বন্ধ হয়ে গেছে। তার সাথে কিন্তু যে বললাম কস্ট অফ ডুইং বিজনেস, পাওয়ার থেকে শুরু করে স্যালারি ইনক্রিজ, সব কিছু মিলে ওরা অ্যাফোর্ড করতে পারছে না। যারা বড় কম্পোজিট, উই ক্যান অ্যাফোর্ড দি প্রাইস। আমরা যেটা প্রফিট করতাম 7%, সেটা এখন করছে 4%, বাট আমরা কন্টিনিউ করছি। না,
না এখন সামনে তো যেহেতু আমেরিকায় সরকার পরিবর্তন হয়েছে, চায়নার এই ক্রাইসিসটা আরও বাড়বে, তার মানে আমাদের জন্য হয়তো সেটা সুযোগ হয়ে দেখা দিবে। এই সুযোগটা গ্রহণের ক্ষেত্রে আমরা কতটুকু প্রস্তুত আছি? যে বায়ারগুলো যারা আছেন ওনারা কিন্তু করছেন কি আমাদের ক্যাপাসিটি বাড়াবার জন্য প্রেশার দিচ্ছেন। আমরা এখন যদি চাই ওভারনাইট একটা ফ্যাক্টরি করতে পারি না, আমাদের মিনিমাম 4 ইয়ার্স লাগে। আমরা এখন কি করছি, আমরা কিছু পুরোনো ফ্যাক্টরিগুলি নিচ্ছি, আমরা এখন ওগুলো টেক ওভার করছি, আমার কোনো ইনভেস্টমেন্ট লাগছে না, লোনটা ট্রান্সফার করে নিচ্ছি, করে ওইটাকে কমপ্লাইন করছি, কমপ্লাইন করার জন্য যা যা দরকার পুরোটাই করছি। আমরা এখন ওই পুরান মেশিনগুলি ফেলে দিয়ে নতুন মেশিন, শুধু মেশিনটা আমরা এনে প্রোডাকশন ডিরেক্ট চলে যেতে পারছি। এইভাবে আমাদের কিন্তু একটা গ্রোথ আছে, এটা আনসিন একটা গ্রোথ আছে, যেহেতু পার্সেন্টেজটা খুব একটা বড় বলার সিগনিফিক্যান্ট না, কিন্তু একটা গ্রোথ আছে। তার মানে আমরা কি এই সুযোগটা নিতে পারবো বলে আত্মবিশ্বাসী? আমার মনে হয় আমরা পার্শিয়ালি, আমি ফুল কনফিডেন্টলি বলতে পারবো না, তো পার্শিয়ালি আমরা এটা অবশ্যই আমাদের বাংলাদেশে আসবে অর্ডার এবং গ্রোথ হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।